যারা যুদ্ধে যায় তারা যুদ্ধ চায় না, আর যারা যুদ্ধ চায় তারা যুদ্ধে যায় না। এই কথাটা বলে গিয়েছিলেন গ্রিকের খুব বিখ্যাত একজন কবি, তার নাম হলো পিন্ডার। তো এই কথাটার মাধ্যমে আসলে আমরা বুঝতে পারবো আজকের ভিডিও যে আলোচনার টপিক স্কিন ইন দ্য গেম নিয়ে। তো স্ক্রিন দ্য গেম কি? স্ক্রিন দ্য গেম হচ্ছে যে যিনি সিদ্ধান্ত বা আইডিয়া দিচ্ছেন, তার ওই সিদ্ধান্ত বা আইডিয়াতে তার নিজের উপর কোনো ফল আসছে কিনা, এটাই হলো স্কিন ইন দ্য গেম। অর্থাৎ হলো, সাপোজ মনে করেন যে আপনাকে কেউ ইনভেস্টমেন্টে কোনো একটা আইডিয়া দিয়েছে যে তুমি এইভাবে এইভাবে তুমি ইনভেস্ট করো। তো যদি আপনি ইনভেস্টমেন্ট করেন এবং আপনি যদি ফেল করেন বা আপনার যদি সর্বস্ব হারিয়ে ফেলেন, সেক্ষেত্রে ওই ব্যক্তির কোনো লাভ বা ক্ষতি হবে কিনা, আর স্পেসিফিক্যালি বলতে গেলে ওই ব্যক্তির কোনো ক্ষতি হবে কিনা, এটাই বুঝতেই ব্যবহার করা হয় স্ক্রিন দ্য গেম। তো এই স্ক্রিন দ্য গেম নিয়ে মূলত নাসিম তালেব, নাসিম নিকোলাস তালেব একটা বই লিখেছেন, বইয়ের নামও স্ক্রিন দ্য গেম। তো আজকে আমরা এই স্ক্রিন দ্য গেম নিয়ে এই ভিডিওতে কথাবার্তা বলবো। হাই, আমি দীপরাজ। আমি এই চ্যানেল মূলত বই, আইডিয়া কিভাবে প্রজ্ঞা অর্জন করা যায় এবং নানা ধরনের ফিলোসফিক্যাল কথা এবং লজিক্যাল ডিসকাশন আমি এই চ্যানেলের মতো শেয়ার করি। তো আপনারা যদি এইসব বিষয়ে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি প্রতি সপ্তাহে একটা ভিডিও করে দেওয়ার চেষ্টা করি। তো এই বইয়ের যে লেখক নাসিম নিকোলাস তালেব, উনি কে? নাসিম নিকোলাস তালেব হলো একজন আহ, আসলে এদের পরিচয় দেওয়াটা একটু কমপ্লেক্স বিষয়। কারণ হলো যে তারা এত বিষয়ে জ্ঞানী যে আসলে আপনি তাদেরকে কোনো একটা স্পেসিফিক জন্নাতে ফেলতে পারবেন না। তারপর আমি যদি বলি যে উনি হলো একজন পরিসংখ্যানবিদ এবং ওনার ফিল্ড হলো অনিশ্চয়তা নিয়ে। অর্থাৎ হলো যে সাপোজ কোনো একটা ইভেন্টে অনেকগুলা কোনো একটা ঘটনার অনেকগুলো ইভেন্ট থাকে এবং ওই ইভেন্টের মধ্যে কিছু রেয়ার ইভেন্ট থাকে যেগুলো আসলে আহ, ওই পুরো ঘটনার উপর বিশালটা প্রভাব ফেলে। তো এই রেয়ার ইভেন্ট নিয়ে আসলে ওনার কাজ, এবং উনি বলেছেন যে উনি নাকি সপ্তাহে প্রায় 60 ঘন্টা লেখাপড়া করে। এবং 60 ঘন্টা সপ্তাহে লেখাপড়া মানে কি, মানে বিশাল। এবং উনি বলেছেন যে এটা খুব ইন্টারেস্টিং একটা কথা যে আহ, পতিতার কাছে প্রেম যেমন, ঠিক একাডেমিকের কাছে জ্ঞানও তেমন। অর্থাৎ উনি একাডেমিক জ্ঞানকে একটু ডিমনিটাইজ বা একটু কম রেখে উনি ওভারঅল জ্ঞানের প্রতি যে আগ্রহটা মানুষের, এটাকে আসলে উনি বেশি গুরুত্ব দিয়েছেন। কারণ একাডেমিক জ্ঞানের কিছু খারাপ দিক বা কিছু হিডেন ভ্যালু থাকে, যেটা আসলে মানুষের সবসময় যে ভালো হয় তেমন না, বা সবসময় যে ভালোর জন্য কাজ করে তেমন না। এটার কিছু রিটার্ন ভ্যালু থাকে যেটা দ্বারা আসলে মানুষ নিজেকে আহ হয়তো কোনো একটা ফিল্ডে গ্রোথ করতে চায়, যেটা আসলে ঠিক না উনি এটাকে মনে করেন। তো যাই হোক না কেন, যে আজকে আমরা যে স্ক্রিন ইন দ্য গেম নিয়ে কথা বলবো, তো আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে যে স্ক্রিন ইন দ্য গেম কি, ফ্রিডম বা স্বাধীনতা আসলে কিভাবে কাজ করে, লিন্ডি ইফেক্ট কি, এবং সাম্যতা বা সাম্যতা নিয়ে মডার্ন ওয়ার্ল্ডের যে প্রবলেম, এই সব জিনিসপত্র নিয়ে এই ভিডিওতে আলোচনা করা যাবে। চলুন শুরু করা যাক। প্রথমে আপনাকে আমি স্ক্রিন দ্য গেম তো অলরেডি আমি বলে দিয়েছি যে আসলে কি। তারপর আমি যদি আর একটু বলি, সেটা হলো যে আহ, কোনো একটা গেমে আপনি যার থেকে উপদেশ নিচ্ছেন, তার ওই গেমটা যদি আপনি হেরে যান, সেক্ষেত্রে তার কতটুকু প্রভাব পড়তে পারে, এটা আসলে স্ক্রিন দ্য গেম। এটা হতে পারে যে সাপোজ আপনি কারো থেকে রিলেশনশিপ অ্যাডভাইস নিচ্ছেন যে আসলে আহ, আমি ওর সাথে বিবাহে জড়াবো কিনা বা সম্পর্কে যাবো কিনা। সেক্ষেত্রে যদি আপনার সাথে খারাপ কিছু ঘটে বা যদি আপনার সেই রিলেশনশিপটা ফেল করে, সেক্ষেত্রে ওই লোকটার কোনো ক্ষতি হবে কিনা। তো আমরা যাদের কাছ থেকে সিদ্ধান্ত নিই বা আইডিয়া নিই বা পরামর্শ নিই, বেশিরভাগ ক্ষেত্রে এদের আসলে ওই খেলায় কোনো স্কিন থাকে না। সাপোজ মনে করেন যে একটা মোটিভেশনাল স্পিকার, সে যা কিছু বলতে পারে, সে বলতে পারে যে তোমার প্যাশনকে ফলো করো, বা তুমি এটা করো বা তুমি ওটা করো। হ্যাঁ, তো দেখা যায় যে তার যে ভক্তরা থাকে, সাপোজ তার 1000 জন লোক আসলে তার কথা শুনছে। তো 1000 জন লোক তার কথা শুনে তার মতো আসলে কাজটা করা শুরু করলো, যে আসলে তুমি তোমার প্যাশনকে ফলো করো। সাপোজ মনে করেন যে সে বললো যে আসলে এইটা করো, এটা করলে খুব ভালো হয়। বাট দেখা গেল যে আসলে 1000 জনের থেকে একজন বা দুজন আসলে ওইটা করতে সমর্থ হয়, বা এক বা দুজন ওইটা আসলে করতে পারে, আর বাকিরা ফেল করে। তো যদিও বাকিরা ফেল করছে, তাতে কিন্তু আসলে তার কোনো কিছু আসা যায় না, কারণ আসলে তার তাদের ক্ষতির সাথে তার আসলে কোনো রিলেটেবল নাই, বা তার ওই খেলায় কোনো আসলে স্কিন নেই। বাট বাকি যে এক দুইজন সাকসেস হয়েছে, তাদেরকে দিয়ে আসলে সে কিন্তু প্রচারণা করতে পারবে যে আসলে এ আমার কথা শুনে কাজ করেছে। তো এই কারণে বলা হয় যে আপনি মোটিভেশনাল যেসব স্পিকার রয়েছে, আপনি তাদের কথা না শুনেন, আপনি তাদের কথা শুনবেন, বা আপনি নিজে নিজে এই ধরনের সিদ্ধান্ত নেবেন, যে ক্ষেত্রে দেখবেন যে যারা আপনাকে পরামর্শ দিচ্ছে তাদের ওই গেমই স্কিন রয়েছে। সাপোজ আপনার বাবা মা, হ্যাঁ, বাবা মা বা পরিবারের যারা ক্লোজ আত্মীয় আপনার,
তারা যদি আপনাকে কোনো একটা পরামর্শ দেয়, বেশিরভাগ ক্ষেত্রে তারা দেখবে যে আসলে আপনি যাতে লাইফে উন্নতি হন বা আপনার যাতে কেরিয়ারটা ভালো হয়। অনেক ক্ষেত্রে বাবা মা যে আসলে সবসময় ভালো ডিসিশন দেয় তেমন না, বাট তারা দেখে যাতে আপনার কোনো ক্ষতি না হয়। তাদের যে লব্ধ জ্ঞান সারা জীবনে, সেই জ্ঞানের প্রেক্ষিতে তারা দেখে যে আপনার যাতে কোনো সময় কোনো ক্ষতি না হয়, আহ এটা তারা দেখে। আর বাকি যারা থাকে তারা আপনাকে উপদেশ দিতে পারে, আপনি তার উপদেশ নিতে পারেন, বাট দেখা যায় যে তার ওই খেলায় কোনো স্কিন থাকে না, এবং এই কারণে এসব উপদেশ আসলে নেওয়া উচিত না। নেক্সট আমরা কথা বলবো ফ্রিডম বা স্বাধীনতা নিয়ে। তো ফ্রিডম বা স্বাধীনতার একটা ভ্যালু রয়েছে। এখানে আমাকে একটা ইসপের একটা গল্প বলতে হয়, যে ইসপের একটা গল্পে উনি বলেছিলেন যে একটা নেকড়ে যে বন থেকে এসেছে একটা লোকালয়ে, সে এক কুকুরের সাথে দেখা হইলো। তো নেকড়ে আসলে জীর্ণ শীর্ণ, সে অনেকদিন ধরে খাবার খায় না, যেহেতু বনে খাবারের আসলে অতটা প্রাচুর্য নেই। তো ও কুকুরকে খুব হৃষ্টপুষ্ট দেখলো, মানে নাদুস পুদুস। তো ও কুকুরকে বললো যে তুমি এত খাবার পাও কোথা থেকে? তখন কুকুর বললো যে চলো আমার সাথে, চলো আমি তোমাকে দেখিয়ে দিই। তো যখন সে একটা বাড়ির সামনে গেল এবং যখন সেটা দেয়াল টপকে যাবে, তখন ওই নেকড়ে দেখলো যে আসলে কুকুরের গলার পিছনে একটা স্থানে পশম নেই এবং সেখানে লাল দাগ। তখন সেই নেকড়ে কৌতূহলে জিজ্ঞেস করলো যে আসলে তোমার এখানে লাল দাগ কেন? তখন সে বলেছে যে যে আমার যে মালিক, সে আমার মালিক আমার গলায় হলো একটা রিং পেঁচিয়ে রাখে, এবং ওই রিং এর কারণে আসলে এই লাল দাগ। তখন সে ভাবলো, তখন সে নেকড়ে আসলে সেখান থেকে চলে আসলো। এটা আসলে মূল শিক্ষাটা কি, যে আসলে আহ কুকুর ভালো খাবার পায়, বাট ওই ভালো খাবারের জন্য কুকুরকে তার ফ্রিডম কে আসলে বলি দেওয়া লাগে, কারণ তার আসলে তার ওই মালিকের কথা মানা লাগে, যে গলাটা রিং পরে থাকা লাগে। বাট তার কিন্তু রিস্ক কম। হ্যাঁ, কুকুর কিন্তু মানে এনশিওর করতে পারে যে আমি প্রতিদিন খাবার পাবো। বাট তার এটাও তারকে আসলে হারাতে হয় যে তার সব মালিকের কথা তার মানে মানা লাগবে, এবং মালিক যেভাবে বলে না কেন তাকে সেভাবে আসলে চলা লাগবে। অন্যদিকে নেকড়ে যে বনে থাকে, তার আসলে ফ্রিডম বেশি, সে যা ইচ্ছা তা করতে পারে, কিন্তু তার সেখানে খাবারের প্রাচুর্যতা কম এবং তার রিস্ক বেশি। তো এটা দ্বারা আসলে আমরা বুঝতে পারি ফ্রিডম নিয়ে, যে ফ্রিডমের একটা ভ্যালু থাকে। আপনি যে সমাজে থাকেন বা না থাকেন, আপনাকে কোনো কিছু একটা স্যাক্রিফাইস করে কিন্তু আপনার সেই ফ্রিডমটাকে নেওয়া লাগবে। তো আপনি নিবেন কি নিবেন না, এটা আসলে আপনার সিদ্ধান্ত। দেন কথা বলা হয়েছে লিন্ডি ইফেক্ট নিয়ে। লিন্ডি ইফেক্ট হলো যে, এটা বলতে বোঝা যে যেসব জিনিস ওল্ড রয়েছে ওগুলা টিকে থাকবে, আর যেগুলো নতুন সেগুলা হারিয়ে যাবে। যেমন মনে করেন যে আমি আপনি, হ্যাঁ, তো আমি আপনি মরার পর কিন্তু শেষ, মানে আমাদের কিন্তু আর কোনো এক্সিস্টেন্স নেই, হ্যাঁ। কিন্তু ওল্ড আইডিয়া, ওল্ড বুক, এগুলার কিন্তু একটা এফেক্ট রয়েছে। আপনি দেখবেন যেরকম সক্রেটিস বা রবীন্দ্রনাথ, এদের বই 100-200 বছর আগে পড়া হতো, সামনেও পড়া হবে। কারণ এটাই আসলে এই লিন্ডি ইফেক্ট, যে বই, আইডিয়া, এগুলোর একটা প্রভাব থাকে যেগুলা অনেকদিন বাঁচবে, বা এগুলোর একটা ট্রেডিশনাল ভ্যালুই থাকে। এই কারণে বলে যে আপনি ট্রেডিশনাল জিনিসপত্র মেনে চলেন, অর্থাৎ হলো যে যেগুলোর একটা ওল্ড একটা ভ্যালু রয়েছে। সাপোজ মনে করেন কিছু অকাল্ট বিষয় যেগুলো আসলে আমরা লজিক্যালি মানি না, হ্যাঁ, বা মনে করি যে আসলে মানে এটা কি ভুয়া কথা, হ্যাঁ। তো এগুলো আসলে একটা হিস্টোরিক্যাল একটা ভ্যালু রয়েছে, এবং এই হিস্টোরিক্যাল ভ্যালু কিন্তু আসলে এগুলোকে টিকিয়ে রাখে, হ্যাঁ। তো এটা আসলে লিন্ডি ইফেক্ট, যে এই কারণে আসলে একটা লোক একটা কথা বলে গিয়েছে যে আপনি আসলে ওল্ড ওয়াইন পান করেন, ওল্ড বুক মানে ওল্ড বই পড়েন, এবং পুরোনো বন্ধু বান্ধবদের সাথে আসলে আপনি ঘোরাফেরা করেন, মানে এটা একজন এই ধারণায় লিন্ডি ইফেক্টের উপর বিশেষ করেই বলে গিয়েছিল। নেক্সট রয়েছে আসলে সাম্যতা বা সাম্যতা নিয়ে মডার্ন ওয়ার্ল্ডের যে প্রবলেম। তো এটা আপনি দেখতে পারবেন যারা হলো যে যারা ডিসিশন মেকার থেকে আর যারা রিস্ক বিয়ারার থাকে, এই দুইটা কিন্তু মডার্ন ওয়ার্ল্ডে কিন্তু ভাগ হয়ে গিয়েছে। সাপোজ মনে করেন যে একজন রাজনীতিবিদ, সে রাজনীতিতে আসার জন্য সে অনেক কথাবার্তা বলে, এবং আপনি দেখবেন যে তাদের ছেলেমেয়েরা বা আত্মীয় স্বজন বিদেশে থাকে এবং বিদেশে লেখাপড়া করে। তো দেখেন যে সে আসলে যে ডিসিশনগুলো দিচ্ছে, এগুলোর উপর তার নিজের প্রভাব কিন্তু খুব কম পড়বে। সাপোজ যদি সে কোনো একটা খারাপ ডিসিশন দেয়ও, যেটা মনে করেন যে দেশের ক্ষেত্রে খুব খারাপ একটা মানে পরিবর্তন নিয়ে আসতে পারে, এক্ষেত্রে কিন্তু তার তেমন কোনো লস নেই। সে চাইলে বিদেশ চলে যেতে পারে, বা তার ছেলেমেয়েরা যেহেতু বিদেশে পড়ে অলরেডি বা বিদেশে থাকে, সেক্ষেত্রে আহ, তার আসলে তেমন কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না। তো
এই সাম্যতার ক্ষেত্রে এই নেলসন ম্যান্ডেলা বলে গিয়েছেন যে যারা ডিসিশন মেকার থেকে আর যারা রিস্ক বেয়ারার থাকে তারা কিন্তু এখন ভিন্ন হয়ে গিয়েছে। আপনি এটা সব ক্ষেত্রে আসলে আপনি লক্ষ্য করতে পারবেন যে যারা আসলে সিদ্ধান্ত নেয় আর যারা রিস্ক নেয় এই দুটা দল কিন্তু ভিন্ন হয়ে থাকে। সো যদি সম্মতা আনতে চাই আমরা, সেক্ষেত্রে যে ডিসিশন নিচ্ছে তাকে কিন্তু রিস্ক বেয়ার করা লাগবে বা নিতে হবে। আমরা যদি এই সিস্টেমের মধ্যে যাই তাহলে কিন্তু একটা সিস্টেমে সমতা ফিরে আসবে। সাপোজ যে স্বাস্থ্যমন্ত্রী, সে হয়তো দেখবেন যে আসলে তার যদি কোনো অসুস্থতার মধ্যে পড়ে, সে কিন্তু আসলে বিদেশে চিকিৎসা নিতে চলে যায়। সো এরকম যাতে কোনো একটা অসাম্যতা না ঘটে, যদি এরকম একটা রুলস তৈরি করা যায় যে যে স্বাস্থ্যমন্ত্রী তাকে দেশেই চিকিৎসা নিতে হবে, সেক্ষেত্রে কিন্তু সে ওই ডিসিশন মেকার এবং সেক্ষেত্রে সেও কিন্তু আসলে ওই রিস্ক বেয়ারার। হ্যাঁ, সো এটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের এই সমাজে সাম্যতা ফিরে আসবে। তো এই বইয়ে এগুলা সাথে উনি লাস্টে আরেকটা জিনিস বলেছেন যে সেটা হলো মাইনরিটি রুল। মাইনরিটি রুল হলো যে কি, যে সাপোজ মনে করেন যে আপনাদের যে ম্যাচ আপনি যেখানে খান, মনে করেন যে 5-7 জন আপনারা একটা ম্যাচে থাকেন এবং ম্যাচে থেকে আসলে আপনারা দুপুরের খাবার খান। তো তার মধ্যে একজনের মনে করেন যে মুসুর ডাল খাইলে খাইলে তার আসলে অ্যালার্জি হয়। তো দেখা যাবে তার ওই একজনের জন্য আপনারা 7 জন মুসুর ডাল খাবেন না। কারণ কি? কারণ আসলে মুসুরি ডাল বাদ দিয়ে আসলে অনেক ডাল আছে যেগুলো খাওয়া যেতে পারে, বা আরো অন্যান্য খাবার আছে যেগুলো খাওয়া যেতে পারে। তো ওইটার আসলে তেমন কোনো এফেক্ট থাকে না যে ওইটা একটা খাবার আসলে বাদ দেওয়া বা না না দেওয়াতে। সো এটাই হলো মাইনরিটি রুল, এবং এই মাইনরিটি রুল নিয়ে আসলে উনি বইয়ে আলোচনা করেছেন। তো এটা হলো ওভারঅল স্কিন ইন দা গেম বইয়ের খুব সামান্য একটা সামারি একদম বলতে গেলে, কারণ এই বইটা বিশাল বড়। আপনারা যদি স্কিন ইন দ্য গেম সম্পর্কিত আরো আইডিয়া চান তাহলে এই বইটা অবশ্যই পড়বেন। আর আমি জাস্ট আপনাকে শেয়ার করলাম যে এই বইটা ক্ষুদ্র সামারি বা তেমন। তো যদি আপনার এইসব আইডিয়ামূলক ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন। টাটা।